আমরা আগের ক্লাসে ডেটার বিভিন্ন লেভেলস অফ মেজারমেন্ট পড়েছিলাম, তারপর স্ট্যাটিস্টিক্স এর ডেফিনিশন, বিভিন্ন টাইপস অফ স্ট্যাটিস্টিক্স সেগুলোর ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে আমরা এখানে যদিও চ্যাপ্টারটা দেখা যাচ্ছে যে ডেসক্রাইবিং ডেটা, এটা একটু পরে পড়বো। তার আগে আমরা ডেটার টাইপস অফ ডেটা এর আরো কিছু ভ্যারিয়েন্ট পড়বো আর কি আমরা, যেমন যেমন নাম্বার 1, একটু কাগজ কলম নিয়ে রাখতে পারো তোমরা। এটা নাম্বার 1 হচ্ছে প্রাইমারি ডেটা, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে প্রাইমারি ডেটা, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে সেকেন্ডারি ডেটা। তোমাদের আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম, মনে করে দেখো, যে নিউমেরিক্যাল ডেটা, নন নিউমেরিক্যাল ডেটা, ওগুলো ছিল ডেটার ধরন অনুযায়ী, যে ডেটা দেখতে কেমন তার উপর বেস করে হচ্ছে যে আমাদের ডেটাকে আমরা ভাগ করেছিলাম নিউমেরিক্যাল, নন নিউমেরিক্যাল। ওই কাদের যেন জিজ্ঞেস করেছিলাম যে তার নাম কি, তারপর তার হাইট কত, এগুলো নিউমেরিক্যাল, নন নিউমেরিক্যাল ডেটা। আরো একভাবে আমরা ডেটাকে ভাগ করতে পারি, মানে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেগুলোকে বলা হয় ক্লাসিফিকেশন অফ ডেটা অ্যাকর্ডিং টু দ্য কালেকশন প্রসিডিউর। লিখে রাখতে পারো, এই যেটা আমি লিখলাম আর কি, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কালেকশন প্রসিডিউর, যে তুমি কিভাবে ডেটাটাকে কালেক্ট করছো তার উপর বেস করে দিস প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা। এই যে দুই ভাগে ভাগ করছি আমরা, এটা হলো প্রাইমারি ডেটা, হচ্ছে যে ডেটাটা বা যে ইনফরমেশনটা তুমি সরাসরি staying on the field or by observing কিংবা asking, অথবা by asking some questions, যেভাবেই হোক না কেন, কিংবা নিজে থেকে নিজে তুমি কন্ডাক্ট করছো, কয়েকজন লোক দিয়ে তুমি পরিচালনা করে তাদের মাধ্যমে ডাটা কালেক্ট করছো, ইনফরমেশন নিচ্ছ, এই যে সরাসরি ইনভলভমেন্ট তোমার এখানে আর কি, এইভাবে যে ডাটাটা কালেক্ট করা হবে সেটা হবে প্রাইমারি ডেটা ফর ইউ। বাট when the data is already collected by somebody else and you are not involved with the data collection procedure, but you are using the data after the collection, then this is secondary data for you. কেউ যদি করে ফেলে থাকে ডেটা কালেকশন, সেই ডেটা কালেকশনে তোমার কোনো সম্পৃক্ততা নেই, তুমি জাস্ট ডেটাটা নিয়ে ব্যবহার করছো কাজের উদ্দেশ্যে, তখন তোমার জন্য সেটা হবে সেকেন্ডারি ডেটা। আর সরাসরি যদি ইনভলভ থাকো ডেটা কালেকশনের ক্ষেত্রে, যে তুমি নিজেই কালেক্ট করছো বাই অবজারভেশন অথবা বাই আস্কিং অথবা বাই মেকিং কোয়েশ্চেন্স, যেভাবেই হোক না কেন, অথবা you are using some peoples and conducting some peoples to collect the data and you are guiding them, তুমি নিজেই তাদেরকে গাইড করে বলছো এইভাবে কালেক্ট করো, দেখছো কালেক্ট করছে, তখন ওই ডেটা হচ্ছে তোমার জন্য প্রাইমারি ডেটা। আশা করি বেসিক ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এক্সাম্পল যদি বলি, যেমন আমি যদি তোমাদের ওই দিন প্রথম দিন পরিচয় পর্ব যেদিন হলো, সবার কিন্তু কিছু ইনফরমেশন কিন্তু আমি নিজে থেকেই জিজ্ঞেস করেছি তোমাদের, ইউ জাস্ট আনসার্ড মি। এখন তোমাদের কাছ থেকে সরাসরি আমি নিয়েছি, আমি নিজেই ডাটাগুলো, তোমার ইনফরমেশনগুলো তোমাদের কাছ থেকে নিয়েছি, সো আমার জন্য ওই ডাটাগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। বাট I could do the same thing by visiting the register office. আমি যদি রেজিস্টার অফিসে যেতাম, তোমাদের এই ইনফরমেশন গুলো ম্যাক্সিমাম কিন্তু জেনে যেতাম, যে কার বাড়ি কোথায়, কার ফ্যামিলি, বাবার নাম, কিংবা কে কোন স্কুল থেকে এসছো, কলেজ থেকে এসছো, কত সালে ইয়ে করেছো। হয়তো হবিটা জানতে পারতাম না, কিন্তু বাকিগুলো তো ঠিকই জেনে যেতাম। তার মানে হচ্ছে যে ওখানে কিন্তু তোমার ইনফরমেশন গুলো কালেক্ট করা আছে রেজিস্টার অফিসে, তো ওটা তাদের জন্য হয়তো প্রাইমারি ডেটা, কিন্তু আমার জন্য সেকেন্ডারি ডেটা। এইভাবে তোমরা জিনিসগুলোকে এক্সাম্পল সহ ডিসক্রাইব করতে পারো। তো এগুলো একটু শর্ট নোট লিখে রাখো এই বিষয়গুলো। আর গুগলে সার্চ দিলে দেখবে এমনি চলে আসছে আর কি, ডিফারেন্ট টাইপস অফ ডেটা, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা লিখলেই চলে আসবে। ওয়েল, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে ডেটার আমাদের
কালেক্ট যে করি আমরা, কি মেথডে করি সেই ব্যাপারে একটু আমি আলোচনা করব। এটা তোমরা এখানে না, এই চ্যাপ্টার না, এটা একটু অন্য চ্যাপ্টার আছে। আমি তো ওই চ্যাপ্টারটা একটু খুলে নেই, চ্যাপ্টার নাম্বার তো আর মনে নেই আমার। আমি একটু দেখি চ্যাপ্টার কোনটা এখানে আছে। সম্ভবত চ্যাপ্টার 8, স্যাম্পলিং মেথডস। এই স্যাম্পলিং মেথডস, কি কি ধরনের স্যাম্পলিং মেথডস আছে, এটা এই লিন মার্শালের বই থেকেও পড়তে পারো, আবার আরেকটা বই আছে সেখান থেকেও খুব সহজেই পড়া যাবে। আমি দেখি বইটা ওপেন করা আছে কিনা। হ্যাঁ, বইটা ওপেন করা আছে, দেখা যাচ্ছে। এটা এসপি গুপ্তার বই, যদিও বিজনেস স্ট্যাটিস্টিক্স লেখা, বাট এই ধরনের থিওরিটিক্যাল জিনিসগুলো খুব সুন্দরভাবে পাওয়া যায় এখানে আর কি। আমি কি এই বইটার যে কোনো দিয়েছি তোমাদের, পিডিএফ ফাইল বা জিপ ফাইল কি দিয়েছি আমি? আই ডোন্ট নো, আমার ঠিক মনে নেই। তোমাদের হচ্ছে ম্যাথ 233 সেকশন সি, আমি দিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, দেখি। হ্যাঁ দিয়েছি, এই যে এসপি গুপ্তা বিজনেস স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু জিপ ফাইল, এটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এই যে এসপি গুপ্তা, এটা এটা তোমাদের ডাউনলোড করে তারপর আনজিপ করতে হবে, কারণ এটা চ্যাপ্টার গুলো আলাদা করা। আচ্ছা, তো আমরা কোথায় যেন ছিলাম, সেখানে যাই একটু। এই যে চ্যাপ্টার 13, এটা ওই এসপি গুপ্তার। এখানে স্যাম্পলিং মানে আমরা কিভাবে ডেটা কালেক্ট করবো সে ব্যাপারে প্রচুর কথাবার্তা পেয়ে যাবে। একটাও মুখস্থ করার দরকার নেই, শুধু নামগুলো ছাড়া তুমি যে জিনিসগুলো বুঝবে যে কি এটা আর কি, আর কিছু না। স্যাম্পলিং, স্যাম্পল তোমরা আগের ক্লাসেই জেনেছো যে পপুলেশনের একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট হতে হবে, তাহলেই সেটাকে আমরা বলি স্যাম্পল। এটা এটা হচ্ছে লিন মার্শালের বইটা। লিন মার্শালের বইতে কি বলেছে একটু দেখি আমরা। এখানে ওরা বলেছে, আচ্ছা ওরা সরাসরি স্যাম্পলিং মেথডে চলে গিয়েছে, অন্য কিছু না। ওয়েল, আমরা তাহলে এটা দেখি, এটা দেখি। স্যাম্পলিংটা হচ্ছে, আমি যে স্যাম্পল নিচ্ছি এই প্রসেসটা কি বলা হচ্ছে স্যাম্পলিং। আমি যে স্যাম্পল নেব, ডেটা নিব, যে সেটাই। এখন এই স্যাম্পলিং এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, এটা খুব সহজেই তোমরা বুঝতে পারো। যখন স্যাম্পল নাও তার মানে হচ্ছে তুমি খুব বড় আকারে কাজ না করে ছোট আকারে তুমি কাজটা করে বুঝতে চাচ্ছ যে কি অবস্থা আর কি। সময় কম লাগে, এটা একটা সুবিধা। খরচ কম হয়, এটা আরেকটা সুবিধা। তারপর হচ্ছে তোমার লোকবল কম লাগে, কম জায়গা কম পরিসরে করে ফেলতে পারো খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আবার অসুবিধাও হতে পারে যে তোমার যদি স্যাম্পলটা নেওয়া ভুল হয়, তাহলে ওই ভুল স্যাম্পলের উপর বেস করে তুমি যা কিছু করবে ভবিষ্যতে সবই ভুল, এরকম দাঁড়াবে। আবার হচ্ছে যে অ্যাকিউরেসিটা একটু কম থাকবে আর কি। অন্যদিকে তুমি যদি সম্পূর্ণ পপুলেশন নিয়ে কাজ করো, তখন আবার দেখা যাবে যে অ্যাকিউরেট থাকবে জিনিসটা। তবে অসুবিধাও আছে, সেটা হচ্ছে যে খরচ বেশি, সময় বেশি, লোকবল বেশি লাগে, এই হচ্ছে বিষয়গুলো। এখন কি কি ধরনের স্যাম্পলিং আছে সেগুলো একটু আমরা দেখি। মূলত আমরা দুই ভাগে ভাগ করি, র্যান্ডম স্যাম্পলিং মেথডস এবং নন র্যান্ডম স্যাম্পলিং মেথডস। এখন র্যান্ডম স্যাম্পলিং মেথডস, এটার ব্যাপারে যদি আমি বলতে চাই, তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড বলা হয় অন্য নামে আর কি এটাকে। হ্যাঁ, যা বলছিলাম, শুরু করি করি আবার। এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি স্যাম্পলিং এর কথা বলছিলাম আমি, যে র্যান্ডম স্যাম্পলিং মানে হলো প্রবাবিলিটি স্যাম্পলিং। অর্থাৎ যখন তুমি কাজটা করতে যাচ্ছ আর কি, মানে স্যাম্পলটা নেবে, ওই পদ্ধতিটার মধ্যেই এই প্রবাবিলিটির একটা ব্যবহার আছে আর কি। এই ধরনের যে স্যাম্পলিং গুলো আছে সেগুলো হচ্ছে সব র্যান্ডম স্যাম্পলিং মেথডস, যে এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান বি সিলেক্টেড ইন দ্য স্যাম্পল, সো দ্যাটস কল্ড র্যান্ডম স্যাম্পলিং মেথডস। শত শত র্যান্ডম স্যাম্পলিং মেথডস আছে আর কি, অভাব নেই। তার মধ্যে যে কয়েকটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে, এখানে একটু মানে ভুল হয়ে গিয়েছে নামটা, এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হবে আর কি, র্যান্ডম কথাটা বাদ পড়েছে। ঠিক আছে, মেইনলি এই দুটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর কি। অন্যান্য গুলো হয় যে মাল্টি স্টেজ সিস্টেম্যাটিক, আমি ওগুলো নিয়ে তোমাদের বলবো না অত একটা। তারপর হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং। নন র্যান্ডম স্যাম্পলিং প্রচুর ব্যবহৃত হয়, মানে প্রবাবিলিটির কোনো
ব্যবহার সেখানে নেই, বাট স্যাম্পলিং, যেমন জাজমেন্ট স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং, আরো আছে, প্রচুর আছে আরো। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে, তোমরা লটারি তো কিভাবে করে জানো, তাই না? কম বেশি কিভাবে করে লটারি বলো তো? স্যার র্যান্ডম একটা নাম্বার পিক করে। হ্যাঁ, বিষয়টা তাই আর কি আসলে। কিন্তু ওই যে র্যান্ডমটা নাম্বারটা যে পিক করে, যে পিক করার প্রসেসটা কি, শাফল করে সবকিছু আর কি, বা কোনো সফটওয়্যারের মাধ্যমে এটাকে, বা কোনো এনিথিং, যে কোনো কিছুর মাধ্যমে এগুলোকে ইচ্ছে মতো শাফল করে যেটা খুশি সেটা আসে আর কি। সো এই যে বিষয়টা, এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে এই, যখন শাফল করা হচ্ছে, পিক করা হচ্ছে, তখন কিন্তু এটা বুঝাই যাচ্ছে যে every individual has equal probability to be selected in the sample. অর্থাৎ স্যাম্পলের মধ্যে কে আসবে, সিলেক্টেড হবে, each and every single body has equal probability, প্রত্যেকের সমান সম্ভাবনা থাকবে আর কি। সো ওই যে ব্যাপারটা, প্রত্যেকের সম্ভাবনা সমান, এই সিলেকশনের মধ্যে চলে আসার, স্যাম্পলের মধ্যে চলে আসার, এটাই হচ্ছে ইউজ অফ দ্য প্রবাবিলিটি। এবং এই যে আমরা লটারির মধ্যে জিনিসটা করে থাকি, নর্মালি আমরা কিভাবে দেখি, তবে লটারি যে করে আর কি, বিভিন্ন র্যাফেল ড্রতে বা ইয়েতে, চোখের সামনে যে লটারি গুলো করে, যে সবার আইডি বা নাম্বার বা সিরিয়াল নাম্বার কিছু একটা যাই হোক না কেন, বা কুপন নাম্বার বা টিকিট নাম্বার, সেগুলোকে ওই যে সফটওয়্যারের মাধ্যমে শাফল করা হয়, অথবা কাগজের মধ্যে আইডেন্টিক্যাল বা দেখতে একই রকম এরকম কাগজের লিখে ইচ্ছে মতো শাফল করা হয়, তারপর র্যান্ডমলি একটা পিক করা হয় আর কি, ব্লাইন্ডলি। দ্যাট ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটাই, এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সংক্ষেপে এসআরএস দ্বারা প্রকাশ করে থাকি। এসআরএস, সিম্পলি এসআরএস, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম, এখানে মাঝে যে র্যান্ডম কথাটা বাদ করেছে এই জায়গাতে, ঠিক আছে? স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংও কিন্তু এক হিসেবে চিন্তা করলে এসআরএস, কিন্তু না। আমরা এসআরএস বলতে প্রথমটা কি বুঝি সবসময়? তুমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারো হোয়াট ইজ এসআরএস মেথড, এক কথায় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দিয়ে দেবে আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর বিষয়টা হচ্ছে, যখন তুমি স্যাম্পলিং, মানে এই যে প্রথমটা আমি বলতে চাচ্ছি, এই যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মেথড করতে যে একটা সমস্যা হতে পারে, কখন সমস্যাটা হতে পারে বলি তোমাদের, তাহলে বুঝতে পারবে যে কি বলতে চাচ্ছি আমি। মনে করো তোমাদের অস্টের তোমাদের 7টা ডিপার্টমেন্ট আছে, 8টা ডিপার্টমেন্ট আছে, 8টা ডিপার্টমেন্টে নাকি 7টা, কয়টা আছে? 7টাই তো মনে হয়, 8টাই তো মনে হয়। হ্যাঁ, 8টাই। তো 8টা ডিপার্টমেন্টের এই হোল অস্ট থেকে আমি চাচ্ছি যে, ঠিক আছে দেখা যাক, আমি অস্টের যে স্টুডেন্টসরা আছে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি একটু স্টাডি করবো, রিসার্চ করবো, তাদের একাডেমিক অ্যাক্টিভিটিস কিরকম, বা একাডেমিক অ্যাক্টিভিটিস বাইরে তাদের পারফরমেন্স কিরকম, মানে প্র্যাকটিক্যাল লাইফে তাদের ইয়েটা কিরকম, ইনভলভমেন্টটা কিরকম, তাদের পড়াশোনার বিষয়গুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে কোর্স কারিকুলাম কিরকম, একাডেমিক যে কারিকুলাম গুলো থাকে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের, একটা জায়গায় গিয়ে সবাই ডিফারেন্ট হয়ে যায় তাদের পড়াশোনার দিক দিয়ে, ল্যাব ওয়ার্কের দিক দিয়ে, ফিল্ড ওয়ার্কের দিক থেকে, যে কোনো ভাবে হোক না কেন। সো আমি দেখতে চাচ্ছি এদের মধ্যে একটু কি অবস্থা আর কি, আমি তাদের সবকিছু মিলিয়ে তাদের একটা রিসার্চ করতে চাচ্ছি, স্টাডি করতে চাচ্ছি। এখন আমি 100 জন স্টুডেন্ট নেবো, মনে করো লটারি করে তুমি 100 জন স্টুডেন্ট নিলে, এবং somehow nobody is selected from architecture, somehow, এটা হতে পারে না? when you are doing the lottery, হতে পারে এটা? obviously এটা হতে পারে কিন্তু। সো ইন দ্যাট কেস স্যাম্পলটা কিন্তু, স্যাম্পলের যে ডেফিনিশন ছিল আমি আগের ক্লাসে বলেছিলাম, স্যাম্পল শুড বি রিপ্রেজেন্টেটিভ
of the population. A representative part of the population, that is sample. কিন্তু যখন আমি এই ধরনের একটা কাজ করতে যাচ্ছি যেখানে আমি all the students আমি তাদের ব্যাপারে রিসার্চ করতে যাচ্ছি, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি, কিন্তু একটা ডিপার্টমেন্টে বাদ পড়ে গিয়েছে, তাহলে এটা কি রিপ্রেজেন্টেটিভ হবে? স্যাম্পলের ডেফিনিশন অনুযায়ী হওয়ার কথা না কিন্তু। না স্যার। হ্যাঁ, এটা হওয়ার কথা না। ইন দ্যাট কেস তখন আমি কি করব? আমি এখন যে লটারি মেথড করলাম সবকিছুই ঠিকঠাক মতো আছে, আমার মেথডও ঠিক আছে, কিন্তু আমি প্রয়োজনীয় জিনিসটা পেলাম না। এই মুহূর্তে আমি কি করতে পারি? এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমি গ্রুপ ওয়াইজ ভাগ করে ফেলবো। এখন 8টা ডিপার্টমেন্টকে আমি 8টা ডিপার্টমেন্ট ওয়াইজ এরকম ভাগ করে ফেলবো। আর্কিটেকচার, দেন হচ্ছে তোমার সিভিল, তারপর আছে তোমার সিএসসি, অ্যালফাবেটিক্যালি যদি আমি সাজাই আর কি, সিএসসি আছে, তারপর আছে তোমার সম্ভবত ট্রিপল ই, ঠিক আছে, ট্রিপল ই আছে, এরপর কি আছে, ই এর পরে কি আছে, আইপি, ঠিক আছে, এরপর আছে আইপি, এরপর আছে এমপি, আর কি আছে, স্যার আর নেই কয়টা? এই কি বলে আর নেই, স্কুল অফ বিজনেস, টেক্সটাইল আছে টেক্সটাইল, স্যার। ঠিক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে 8টা ডিপার্টমেন্টকে আমি এরকম গ্রুপ ওয়াইজ যদি ভাগ করে ফেলি, তাহলে কিন্তু এবার আমি আমার উদ্দেশ্য সফল করে ফেলতে পারবো। কিরকম? যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা যত বেশি বা তাদের মধ্যে ভ্যারিয়েশন যত বেশি কোর্স কারিকুলামের দিক থেকে বা অন্যান্য দিক থেকে, যেভাবেই হোক না কেন, বা যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা যত বেশি, এভাবে যদি চিন্তা করি আমি, সেখান থেকে প্রপোর্শনালি আমি ততগুলো করে ছোট ছোট স্যাম্পল নেবো আর কি। ওই টোটাল 100 জন হিসাব করে আর কি, যে মনে করো অস্টের মধ্যে 6000 স্টুডেন্ট আছে, তো 6000 স্টুডেন্টের মধ্যে 100 জন নেবো, তাহলে ওই ডিপার্টমেন্টে কতজন আছে, তাহলে কতজন নেওয়া উচিত প্রপোর্শনালি, সেটা আমি বের করে নিয়ে আসবো আর কি। এভাবে ছোট ছোট নিব, এবং এই যে গ্রুপগুলো থেকে আমি যে নেব, এই যে স্যাম্পলগুলো যে নেব আমি, এদেরকে আমি আবার লটারির মাধ্যমে নিয়ে নেবো আর কি। মানে ওই ভেতরে ভেতরে আমি কি করব, ওই প্রথম মেথডটা অ্যাপ্লাই করব, এসআরএস। তারপর এদের সবাইকে যোগ করার পর then I'll have my 100 people from all the departments. এখন কি আর মিস হবে কেউ কোনো ডিপার্টমেন্টের? না। সো দিস মেথড, এই যে আমি গ্রুপ ওয়াইজ ভাগ করে ফেলছি, এটা কি বলা হচ্ছে, এই মেথডটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে গ্রুপিং, স্ট্র্যাটিফাইড কথাটা মানে হচ্ছে ভাগ করে ফেলা, স্ট্র্যাটিফিকেশন, ঠিক আছে। আর এগুলোকে বলা হয় এক একটা স্ট্র্যাটা, স্ট্র্যাটাম, ঠিক আছে, এক একটা গ্রুপকে বলা হয় স্ট্র্যাটা। আচ্ছা, এই হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তো বুঝাই যাচ্ছে যে এটার থেকে এটার একটু সুবিধা আছে আর কি এই ধরনের সিচুয়েশনে, যখন এরকম বিভিন্ন ভ্যারিয়েশন আছে আমার ডেটার মধ্যে আর কি। আচ্ছা, তো বাকিগুলো আর বলতে চাচ্ছি না আমি। সিস্টেমেটিক স্যাম্পলিং বা মাল্টি স্টেজ স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিংটা আমি একটু বলতে পারি, জাস্ট একটা হিন্টস দেই তোমাদের। এই যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা যে করলাম, এটা তো জাস্ট আমি লটারি করছি, একবারই শেষ, লটারি করলেই শেষ আমার। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংও আমার একবার নিয়েই শেষ। একবার নিয়ে মানে হচ্ছে যে আমি ওই একবার করে লটারি করছি। একবার মানে এই না যে আমি একটা একটা করে নিচ্ছি, তা না বিষয়টা, মানে শুধু লটারিই করছি, আর কিছু করছি না আর কি। আচ্ছা, লটারি করে যাদেরকে পাচ্ছি ওদেরকে নিয়ে নিচ্ছি আর কি আমি, এই হচ্ছে বিষয়টা। কিন্তু মাল্টি স্টেজ হচ্ছে কি জানো, মাল্টি স্টেজটা একটু অন্যরকম বিষয় আর কি। যে আমি একটু সহজভাবে বুঝাই তোমাদের। মনে করো তুমি হোল বাংলাদেশ থেকে 10,000 মানুষের একটা বড় সড়ো স্যাম্পল নেবে। এখন তুমি কিভাবে নেবে বলো তো? কোত্থেকে নেবে? কোন বাড়িতে যাবে? কোন জেলায় যাবে? কোন ইউনিয়নে যাবে? তুমি কোন উপজেলায় যাবে? এগুলো কিভাবে বের করবে? আমার প্রশ্নটা বুঝতে পারছো? এই 10,000 জন কোত্থেকে তুমি বের করবে? আমার কোশ্চেনটা ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার, কোশ্চেন বুঝতে পারছি। হ্যাঁ, এখন এই যে আমি এতগুলো প্রশ্ন করলাম, এই এতগুলো প্রশ্নের উত্তর বের করতে যেই ওই মাল্টি স্টেজ স্যাম্পলিংটা আসে আর কি। ওকে, নাও লেটস হ্যাভ আ লটারি। কিভাবে? টু সিলেক্ট দ্য
districts. Suppose আমি আমার out of 64 districts, I'd like to choose or I'd like to select 20 districts. 20টা ডিস্ট্রিক্ট আমি নেব আর কি, যেন 8টা ডিভিশন কভার করে এমন ভাবে নেব আর কি। ওকে, নাও ডু দ্য লটারি। তুমি মনে করো এরকম এভাবে মনে করো ডিস্ট্রিক্ট গুলো নিলে, 20টা ডিস্ট্রিক্ট নিলে আর কি, এইভাবে ডট ডট দিয়ে গেলাম, 20টা ডিস্ট্রিক্ট আছে মনে করো এখানে। তো এই 20টা ডিস্ট্রিক্ট থেকে এখন তো এই ডিস্ট্রিক্ট গুলোর মধ্যে তো আবার ইয়ে আছে, উপজেলা আছে, তাই না? মানে তুমি কিন্তু অলরেডি একবার লটারি করে ফেলেছো, 64 জেলা থেকে 20টা অলরেডি নিয়ে ফেলেছো আর কি। ভালো কথা, একবার কিন্তু লটারি করা শেষ। এখন ওই যে বাকিদের কাছে কিভাবে পৌঁছাবো আমি, উপায় কি? ওকে, নাও এখন একটু ফলো করে দেখো যে এই জেলাগুলোর মধ্যে কিন্তু উপজেলা আছে আবার। তাহলে প্রতিটা জেলায় 4টা 5টা 6টা 7টা 8টা করে উপজেলা থাকে আর কি, বা 3টা 4টা করে ওরকম থাকে। সবগুলোতে যাব না, তাহলে এই যে এখানে যে কয়েকটা আছে র্যান্ডমলি 2-4টা করে নেই আমি এরকম। সেগুলো কিভাবে নেব? লটারি, আবার লটারি, প্রত্যেকগুলোর মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করব। তো একটা দুটো করে বাদ করে যাচ্ছে, বাকিগুলো আসছে আর কি। তো এখান থেকে আমি আবার উপজেলাগুলো পাবো আর কি। তো আমি কিন্তু আরো একবার লটারি করে ফেলছি কিন্তু, সেকেন্ড টাইম। ঠিক আছে, এইভাবে সবগুলো কিন্তু পেয়ে যাবো। এখনো তো মানুষের কাছে পৌঁছাতে পারিনি আমি, যাবো কিভাবে? ওকে, উপজেলার ভিতরে কি থাকে বলো তো, দেখি কে বলতে পারো। অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো কি জানো? পৌরসভা, সরি, উপজেলায় ভেতরে পৌরসভা, ইউনিয়ন। ইউনিয়ন থাকে, রাইট, ইউনিয়ন। আচ্ছা, সো সেই ইউনিয়ন গুলো এক একটা উপজেলায় কিন্তু 15, 20টা, 16টা, 10টা, 12টা করে ইউনিয়ন থাকে এরকম। এবার আমি ইউনিয়ন গুলো আবার লটারি করবো, আবার 8-10টা করে ইউনিয়ন নেবো আমি। যে কয়েকটা উপজেলা আমি লটারি, মানে যে কয়েকটা উপজেলা আমি লটারি করে নিলাম, প্রত্যেকটা উপজেলার মধ্যে তো আবার ইউনিয়ন আছে, তাদেরকে আমি আবার করবো। তো এইভাবে করে করে তুমি ইউনিয়ন থেকে চলে যাবে তুমি গ্রামে, গ্রাম থেকে চলে যাবে তুমি পাড়া, পাড়া থেকে চলে যাবে তুমি বাড়ি, মানে যেই বাড়ি থেকে পৌঁছাবে তুমি সেখান থেকে তুমি স্যাম্পল নিয়ে নেবে আর কি। সো অনেকগুলো স্টেজ পার হতে হচ্ছে না লটারি করতে করতে? জি স্যার। দিস ইজ মাল্টি স্টেজ স্যাম্পলিং। ঠিক আছে, তিন মানে 3টা স্টেজের বেশি পার হলেই তখন আমরা বলি মাল্টি স্টেজ। 3 নাম্বার স্টেজ পর্যন্ত আমরা বলি 1 স্টেজ স্যাম্পলিং, 2 স্টেজ স্যাম্পলিং, 3 স্টেজ স্যাম্পলিং, ওর বেশি গেলেই আমরা বলি মাল্টি স্টেজ স্যাম্পলিং। এটাই মাল্টি স্টেজ স্যাম্পলিং, এটাই। এইভাবে আমরা স্যাম্পল সিলেক্ট করি আর কি। তারপর আছে নন র্যান্ডম স্যাম্পলিং আর কি। নন র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে প্রবাবিলিটির কোনো ব্যবহার নেই, মানে লটারি মটারি এসব নেই আর কি। যেমন জাজমেন্ট স্যাম্পলিং। আচ্ছা, জাজমেন্ট বলতে আমি কি বুঝি? জাজমেন্ট বলতে আমি এটাই বুঝি যে আমার দেখে যেটা যাচাই করে যেটা সঠিক মনে হয় আমি সেটাই ঠিক করব, জাস্ট ফ্রম ইউর ওন পয়েন্ট অফ ভিউ। যেমন তোমার মনে করো তুমি দেখতে চাচ্ছ যে কি বললে তোমরা সব সহজে বুঝবে? তার পছন্দের কিছু কেনা আর কি। হ্যাঁ, রাইট, ভেরি গুড, পছন্দের কিছু কেনা। এবং তোমার নিজস্ব একটা জাজমেন্ট আছে না, যে হ্যাঁ এই জিনিসটা নিলে মনে হয় আমি সঠিক জিনিসটা পাবো আর কি, এই জিনিসগুলো নিলে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি পেয়ে যাচ্ছি আর কি, বা ওখানে ওর কাছে জিজ্ঞেস করলে আমি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাব, কিংবা স্যাম্পলটা আমি এখান থেকে, বা তোমরা যে সয়েল টেস্ট করো তোমরা, নাকি এখনো করোনি? এখনো করা হয়নি স্যার স্যার। এখনো করা হয়নি। করা হয়নি, তো হয়তো কোথাও দাঁড়ালেই তোমার মনে হবে যে না হয়তো ভালোই আছে, কিন্তু ওইখান থেকে আমার দেখা দরকার। তুমি নিজস্ব একটা জাজমেন্ট কাজে লাগাচ্ছ, ঠিক আছে, ওখান থেকে একটু দেখি তো অবস্থাটা কিরকম, ওই জায়গাটা কেমন যেন লাগছে আর কি। এই যে পার্সোনাল একটা জাজমেন্ট তুমি কাজে লাগাচ্ছ, যে আমার মনে হচ্ছে ওখান থেকে আমার নিলে আমি এই জায়গার আসল নাজুক জায়গাটা বুঝে যাবো যে কি অবস্থা, ভালো না খারাপ আর কি। ঠিক আছে, যে কোন জায়গাটা নাজুক বা কোন জায়গাটা ভালো আছে, এটা দেখেও বোঝা যায় জিনিসটা আর কি। এই যে বিষয়টা, এটা জাজমেন্ট স্যাম্পলিং। তুমি মাটির নমুনা নিচ্ছ বা সয়েল টেস্ট করছো বা কিছু একটা, হোয়াটএভার ইট ইজ। আশা করি আর বুঝিয়ে বলার কিছু নেই এখানে আর কি, তুমি নিজেই বুঝে গিয়েছো এটা কি আর কি। আচ্ছা, তারপর কোটা স্যাম্পলিং। কোটা তো সবাই বুঝো কি জিনিস, কোটা কি, যেটা বুঝো ওইটাই আসলে ওইটাই, ওই স্যাম্পলিং ওটাই। বিষয়টা হচ্ছে এরকম, মনে করো
আমি দেখতে চাচ্ছি যে এটা কিরকম, মানে আমাদের অস্টের যে যে স্টুডেন্টস গুলো আছে এদের মধ্যে কারা ফিল্ড ওয়ার্ক করে, তাদের অ্যাক্টিভিটিস কিরকম। তো ফিল্ড ওয়ার্ক বেশি করে কারা, তোমরা বোধহয় করো, আর টেক্সটাইল ওরা মনে হয় করে, আর মেকানিক্যাল মনে হয় করে আর কি। বাকিরা কিন্তু ল্যাব বেসড মেইনলি, মানে আবদ্ধ করে ল্যাব বেসড যেগুলো আর কি, তাই না? যদি আমি ভুল না করে থাকি আর কি। কি ঠিক আছে আমি, নাকি আরো কিছু আছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, কারণ টেক্সটাইল কেন করে জানো, ওরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যায়, কিন্তু ইন্ডাস্ট্রি ভিজিটে ওরা যায়, বা ওদের যেতেই হয় আর কি। এটা কারণ ওদের সবকিছু ল্যাব ল্যাব বেসড হয় না আর কি, ওখানে কিছু ওদের ইয়ে আছে। তোমাদেরও বাইরে যেতে হয়, আর যারা মেকানিক্যাল ওদেরও যেতে হয় একটু ইয়েতে, আর বাকিরা মোটামুটি ভেতরেই সেরে ফেলতে পারে ইচ্ছে করলে আর কি। ইলেকট্রিক্যাল বোধহয় যায়, কিন্তু কম যায় আর কি, আমি খুব দেখিনি খুব একটা যায়, যে একবার দুবার দেখেছি জাস্ট। তো যাই হোক, এখন আমি দেখতে চাচ্ছি যে এই যে যতগুলো ডিপার্টমেন্ট আছে তাদের ল্যাব বেসড ওয়ার্ক গুলো তাদের কিরকম, বা তাদের ল্যাব ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক এগুলো কিরকম। এখন কিন্তু আমি স্বাভাবিকভাবেই যাদের ফিল্ড ওয়ার্ক এবং ল্যাব ওয়ার্ক দুটোই বেশি আছে, আমি ওদের থেকে ইনফরমেশন বেশি নেবো আমি। আর যাদের জানি যে হ্যাঁ ওই যে রুমে বসেই কাজ শেষ, ওরা আমার জিজ্ঞেস করার খুব বেশি কিছু নাই, শুধু 3-4টা প্রশ্ন করলে আমি সব বুঝে যাবো ও ও ওর প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছে কি পাচ্ছে না আর কি। তো তার থেকে আমি কিন্তু একটু কম নিলেও পারি ইনফরমেশন। আচ্ছা, তো এখন আমি কোটা ঠিক করে দিই, এই ডিপার্টমেন্ট থেকে একটু বেশি নিতে হবে ইনফরমেশন, ওইখান থেকে একটু বেশি, ওখান থেকে একটু কম। মানে আমি আগে কোটা ফিক্স করে দিচ্ছি, ফিক্স করে দেওয়ার পর তারপর আমি ওই কোটা কিভাবে ফিল আপ করবো সেটা এখন আমার ব্যাপার। জাজমেন্ট স্যাম্পলিং করতে পারি কোটার ভর্তি করার জন্য, যে হ্যাঁ আমি যদি এদেরকে জিজ্ঞেস করি বা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করি বা এই ল্যাব ওয়ার্কটার মধ্যে যাই, তাহলে আমি আমার প্রয়োজনীয় ইনফরমেশন পেয়ে যাব। সো প্রথমে কোটা ওয়াইজ ভাগ করে ফেলতে হয়, পরে কোটাগুলোকে জাজমেন্ট স্যাম্পলিং দিয়ে ফিল আপ করতে হয়। দ্যাটস অল। এইটাই কোটা স্যাম্পলিং। কনভেনিয়েন্স স্যাম্পলিংটা হচ্ছে তোমার হাতের কাছে যা পাই তা দিয়েই আমি একটা স্যাম্পল নিয়ে আমি আমার কাজ সেরে ফেললাম, জাস্ট মানে সোজা কথা এটাই, এই হাতের কাছে যা পাই, whatever I'm having instantly within my reach, মানে আমি রিচ করতে পারবো অতটুকু ডিস্টেন্সের মধ্যে বা অতটুকু ইয়ের মধ্যে আমি অল্প পরিসরে কাজটা চট করে করে ফেলবো আর কি, স্যাম্পল নিয়ে আর কি। আমাকে খুব বেশি দূরে যাওয়া লাগবে না, ইয়ে করা লাগবে না, চোখের সামনে যেটা দেখবো সেটাই আমি ওটা দিয়ে কাজ করে ফেলবো আর কি। দিস ইজ কনভেনিয়েন্স স্যাম্পলিং। আরেক ধরনের স্যাম্পলিং তোমরা লিখে রাখো, এটা এখানে নেই, এটা আসলে কোনো বইতেও লিখেনি, শুধুমাত্র স্যাম্পলিং নিয়ে যে বইগুলো লিখে সেখানে হয়তো লিখতে পারে আর কি। লিখে রাখো, এটাকে হচ্ছে তোমার এই যে এই নাম, বারবারই এই ঝামেলাটা হচ্ছে। বুঝতে পেরেছো কি লিখেছি? বোঝা যায় জি স্যার। কি লিখেছি বলো তো? স্নোবল। হ্যাঁ, স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটার হচ্ছে তোমার আম, যখন তুমি এমন কিছু বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে চাও যে বিষয়টা সহজে তুমি খুঁজে পাবে না, this very difficult to find out or to reach or to collect around the world বা around the country বা around the area, এরকমও হতে পারে যে তুমি এমন একটা বিষয় নিয়ে গবেষণা করতে চাচ্ছ, রিসার্চ করতে চাচ্ছ বা অ্যানালাইসিস করতে চাচ্ছ, যেটা তুমি চাইলেই তথ্য পাবে না, চাইলেই তুমি সেই জিনিসটা খুঁজে পাবে না। কিন্তু একটা সামহাউ একটা যদি পেয়ে যাও তুমি বা খুঁজে পাও, ওই একটার সূত্র ধরে তুমি দ্বিতীয়টার কাছে পৌঁছে যাবে, দ্বিতীয়টার সূত্র ধরে তৃতীয়টার কাছে। আচ্ছা, তোমাদের মধ্যে এখানে কারা কারা আছো একটু দেখি তো।
এখানে দেখা যাচ্ছে প্রথমে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা ওই দিন তো আগে থেকে জিজ্ঞেস করেছি, এবার আমি মাঝখান থেকে একটু একজনকে জিজ্ঞেস করি। 123 কে? আচ্ছা 123। জি স্যার। আচ্ছা, কি নাম তোমার? মিমি আক্তার। মিমিয়া আক্তার। আচ্ছা মিমিয়া, বলো তো তোমার কাছে কি বা তোমার জানা মতে কি এমন কোনো বিষয় বা এমন কোনো কিছু কালেকশনে আছে যেটা তুমি মনে করো যে হ্যাঁ এটা খুব কম মানুষের কাছে আছে বা সহজে কারো কাছে নেই, এরকম রেয়ার কিছু? জি না স্যার। নেই? আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আছে তাহলে এরকম কেউ যে যে বিশ্বাস করো যে হ্যাঁ আমার কাছে এই জিনিসটা রেয়ার, সহজে কারো কাছে নেই? থাকলেও একজন, বড় জোর দুজন, এরকম কেউ কি আছো? এনিবডি? নেই মনে হচ্ছে আর কি, বা থাকলেও মনে বলতে চাও না কিছু একটা। স্যার কোনো জিনিস নাই কিন্তু নাম আছে। নাম? জি স্যার। না, নাম না আসলে, আমি আসলে আচ্ছা ঠিক আছে নামই মনে করো। কি নাম বলো তো? স্যার সমালিন। সোমালিন? জি স্যার। আচ্ছা আচ্ছা, কার নাম সোমালিন? স্যার আমার নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমি তোমাকে প্রশ্নটা করি, তুমি কি কখনো খুঁজতে যেয়েছো দেখি তো এই সোমালিন নাম আর কারো আছে কিনা? জি স্যার, ভারতে একজনের নাম আছে। এই তো, আশা করি বাকিরা সবাই বুঝতে পারছো আমি কি পয়েন্টটা ধরতে চাচ্ছি। থ্যাংক ইউ সোমালিন। যে যে মনে করে যে হ্যাঁ তার বিষয়টার খুব রেয়ার, সহজে আর চোখে পড়ে না, সে কিন্তু খুবই ইন্টারেস্টেড ফিল করে ভিতরে ভিতরে। ইটস এ সাইকোলজিক্যাল ব্যাপার এটা, যে দেখি তো আর কার আছে জিনিসটা। সে কিন্তু খোঁজ নেয় মনে মনে ঠিকই। তখন ওই একজনের খোঁজ, এই যে সে বললো যে ভারতে আছে, যখন ভারতে সে খোঁজ বের করেছে একজনের, যে ভারতে একজনের আছে, ওই ভারতের ওই ব্যক্তিও হয়তো, আমি জানি না, হয়তো জানে যে আর কার আছে। এই যে একজন দুজন খুঁজে বের করা বা একটা দুটো খুঁজে পাওয়া এবং সেই সূত্র ধরে অন্যটার কাছে পৌঁছে যাওয়া, এইভাবে জাস্ট হাতে গোনা কয়েকটা হলেই হয় স্যাম্পল আর কি আমার, তাহলে তুমি তোমার কাজ সেরে ফেলতে পারবে, ইনফরমেশন নিয়ে ফেলতে পারবে। এই যে মেথডটা, যে when it is very difficult to have the information or to gather the data which is not available না জিনিসটা আর কি, তখন আমি এই স্নোবল স্যাম্পলিং মেথডটা অ্যাপ্লাই করি। এটাই হচ্ছে স্নোবল স্যাম্পলিং। আশা করি সবার কাছে ক্লিয়ার বিষয়টা, স্নোবল স্যাম্পলিং কি। ঠিক আছে? আচ্ছা, এই গেল স্যাম্পলিং এর ব্যাপারে। এবার আমি তোমাদের একটু বলতে চাচ্ছি খুব অল্প কথায়, একটু জাস্ট হিন্টস দিয়ে রাখি, যেহেতু পড়াবো ইনশাল্লাহ পরের ক্লাসে। সেটা হচ্ছে এটা হচ্ছে লিন মার্শালের বই, এখানেও স্যাম্পলিং মেথড নিয়ে বলা আছে। দেখো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, তারপর হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর পর আছে হচ্ছে এই যে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, তারপর হচ্ছে এখানে এখানে অবশ্য ক্লাস্টার স্যাম্পলিং বলেছে একটা, এটা এই ক্লাস্টার স্যাম্পলিং তোমাদের কাজে লাগবে আসলে, এটা বলতে পারলাম না। আচ্ছা অল্প কথায় বলে দিই, ক্লাস্টার স্যাম্পলিংটা হচ্ছে না থাক, এটা পরের ক্লাসে বলি, আজকে এটা বলবো না। এটা একটু একটু বুঝার ব্যাপার আছে এটাতে আর কি। এটা আবার তোমাদের লাগলেও লাগতে পারে, তোমরা যখন ফিল্ড ওয়ার্কে যাবে বা ফোর্থ ইয়ারে উঠবে যখন, তখন এই স্যাম্পলিং মেথডটা ওই প্রজেক্ট ওয়ার্ক বা থিসিস ওয়ার্কের জন্য লাগতে পারে আর কি, কিভাবে স্যাম্পল নেব আমরা। ঠিক আছে? এটা আর একটা বিষয় হচ্ছে যে আমি তোমাদের আজকে যেটা চাইছিলাম পড়াতে কিন্তু আর সম্ভব হলো না, সেটা হলো ওই যে ডেটার যে এটা ছিল আর কি, কোথায় গেল? এই যে এই জিনিসটা, ডিসক্রাইবিং ডেটা, সরি, হ্যাঁ ডিসক্রাইবিং ডেটা কি, ডেটাকে কিভাবে আমরা প্রেজেন্ট করব সেটা আর কি। ঠিক আছে? ডেটাকে প্রেজেন্ট করার পদ্ধতি, তোমরা কিন্তু এই ধরনের জিনিস পড়ে এসেছো আর কি, যেরকম একটু একটু গ্রাফ আঁকা,
হয়তো দুই একটা করেছো গ্রাফ, অথবা যেরকম টেবিল আকারে প্রকাশ করা, ঠিক আছে, তোমরা করে এসেছো, সেই জিনিসটাই তোমরা একটু অন্যভাবে শিখবে আর কি, একটু ডিফারেন্ট, ভিন্ন আঙ্গিকে শিখবে আর কি। এই যেরকম টেবিল কিন্তু তোমরা করেছো অলরেডি, এই ধরনের টেবিল, এরকম ট্যালিমার্কস দিয়ে পড়েছো, তারপর হচ্ছে তোমার ইয়ে দিয়ে পড়েছো, শ্রেণী ব্যবধান দিয়ে পড়েছো, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এভাবে পড়েছো আর কি। তো সেটাই আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো যে তোমরা যে পদ্ধতিতে শিখেছো সেখান থেকে একটু পার্থক্য থাকবে আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ সো মাচ।